8 জন। বাড়তেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নামটা তো চমৎকার দিছো দেখি। সেকশন সি, তোমরা আমাকে একটু বলতে পারবা তোমাদের কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? সেকশন সি। তোমাদের কাছে স্লাইড আছে, আমাকে একটু দেখে কাইন্ডলি বলো যে সেকশন সি কোন পর্যন্ত পড়ানো হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো সেকশন সি তে নাকি? স্যার সোশ্যাল অর্ডার পর্যন্ত করানো হয়েছিল। সেকশন সি তে। জি স্যার। সেকশন এ একটু বলতে পারবে তোমাদের কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? আচ্ছা, তোমরা হ্যান্ড ডাউন করে ফেলো, সমস্যা নেই। সেকশন এ একটু বলো তোমাদের কোন পর্যন্ত পড়ানো হয়েছিল। স্যার সোশ্যাল স্ট্রাকচার পর্যন্ত পড়ানো হয়েছিল। Structure. আমরা কি আরেকটু সময় নিব নাকি শুরু করে দেবো?
শুরু করে দেন স্যার। আচ্ছা, শুরু করার আগে স্যার আর আমি একটু সময় স্যার স্যার আর বলো। একটু সময় নিয়ে দেখেন যদি কেউ আসে। আচ্ছা, 5 মিনিট নিয়ে নেন, 1:20। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুরু করেন, ভাই সবাই আসছে, যারা যারা আছে। স্যার আরো 1 মিনিট আছে। হুম।
প্রায় সবাই আসে নাই, 45 জন আমাকে সহ। স্টুডেন্ট তো অনেক বেশি। যাই হোক, উই হ্যাভ টু স্টার্ট। আচ্ছা, আমি শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শেষে আমার হয়তো অনেকেই চলে যেতে পারে। আমাদের মিডের সিলেবাস মূলত সোশিওলজির ডেফিনেশনের আগ পর্যন্ত। অর্থাৎ যদি আমার স্লাইড ফলো করা হয় তাহলে সেটা হচ্ছে যে স্লাইড নাম্বার 11। পরিষ্কার শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। স্যার আরেকবার স্লাইড, বলেন। আমাদের মিডের সিলেবাস হচ্ছে সোশিওলজির ডেফিনেশনের আগ পর্যন্ত, যেটা হচ্ছে মিডের সিলেবাস, হুইচ ইজ আপ টু সোশ্যাল চেঞ্জ। যদি আমি স্লাইড দিয়ে বলি তাহলে হচ্ছে যে স্লাইড নাম্বার 11। তোমাদের কাছে আহ মনে হতে পারে যে সিলেবাসটা খুব ছোট। আসলে স্লাইড নাম্বারের সাথে সিলেবাসের কোনো সম্পর্ক নাই। আমি তোমাদেরকে আহ অফলাইনে বোধহয় 2টো ক্লাস নিয়েছি, আর আজকে অনলাইনে যে 3টা ক্লাস আছে। সো এই 3টা ক্লাসের যে বিষয়বস্তু, প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে ইন ডেপথে ক্লারিফাই করার চেষ্টা করেছি। আজকেও আমরা 1 থেকে 1.5 ঘন্টা চেষ্টা করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে তোমরা কথা বলতে পারো। তবে সঙ্গত কারণেই যেটা একটুখানি হবে, আমি প্রথমে যেটা অ্যাসেস করে নিলাম, তোমাদের কিছুটা ওভারল্যাপিং হবে। কারণ আমার জানা মতে আহ সেকশন এ হচ্ছে একটু বেশি বেশি পিছিয়ে ছিল। সো সেই জন্য সেকশন সি এর হয়তো কিছু জিনিস একটু ওভারল্যাপিং হবে, সেটুকু একটু অ্যাকসেপ্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো আমরা, বলো, ডেফিনেশন অফ সোশিওলজির আগ পর্যন্ত যা আছে সেটাই হচ্ছে আমাদের মিডের সিলেবাসের পার্ট। সেটা আমি পরিষ্কার করেছি, সবার জন্য পরিষ্কার সেটা? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তোমাদের হ্যান্ড হ্যান্ড গুলো যাদের রেজ করা আছে এখনো, সেগুলো নামাই ফেলো, এটা এখন দরকার। স্যার আমাদের ক্লাসরুমের কোডটা হবে, অনেকে স্যার এখনো স্যার এর হতে পারে নাই। লিংক দিয়ে দে। ক্লাস ক্লাসরুমে কেন যে অ্যাড হতে পারলো না সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি, স্যার পার্সোনাল মেইলটা অ্যাড হইতে হবে, না ইউএপির সেটা তো, মেইল অ্যাড হলে অ্যাড সে- হওয়া যায় না। সেটা তো বলেছি, সেটা সেটা বলেছি, বহুবার বলেছি সেটা। কিন্তু সেটা যদি রিচ না করে, আমি, তোমরা যারা এখানে জয়েন করতে পেরেছো তারা তো জানো যে ক্লাসরুমের কোড কত। তারপরেও আমি জুমের চ্যাট বক্সে আরেকবার আমি দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, দিলে খুবই উপকার হয়। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তবে কন্ডিশন হচ্ছে একটাই, যেটা কেউ একজন বললো, আমি এটা দ্বিতীয় দিনেই বোধহয় বলেছিলাম, যে আমাদের পার্সোনাল জিমেল অ্যাড্রেস দিয়ে এটা জয়েন করতে হবে, ইউনিভার্সিটির জিমেল অ্যাড্রেস দিয়ে এটা হবে না। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এর জি কিউট। স্যার। তাহলে যদি আমরা এখন একটু, তোমরা একটু কোয়াইট থাইকো, আমি একটু পড়ানো শুরু করি। যদি আমরা আহ, একটা সেকশনের সোশ্যাল স্ট্রাকচারকে ধরি, তাহলে আমরা সোশ্যাল স্ট্রাকচারকে ডিফাইন করেছিলাম। যারা অন্য সেকশন আগায় গেছে তাদের জন্য বলছি, সোশ্যাল স্ট্রাকচারকে আমরা এইভাবে ডিফাইন করছিলাম যে সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে যে কতগুলো আন্ডারলাইন রুলস রেগুলেশনস, যে আন্ডারলাইন রুল রেগুলেশনস গুলোকে আসলে আমাদের সোসাইটিতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে বিহেভ করবে সেই বিহেভিয়ারটাকে রেগুলেট করে। এবং সেই সোশ্যাল স্ট্রাকচারের যে রুলস এন্ড রেগুলেশনস, সেই রুলস এন্ড রেগুলেশনস গুলো আমরা সাধারণত শিখি। স্যার এটা শোনা আমাদের, যায় না। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার যাচ্ছে স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, স্যার শোনা তাহলে যাচ্ছে। তাহলে যদি কারো শোনা না যায় তাহলে তো তাদের কোনো সমস্যা আছে। আমার এন্ড থেকে তো কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। জি স্যার, রাশেদের শোনা যাচ্ছে না। পার্সোনাল প্রবলেম এটা মনে হয় নেটের। তো আমি যেটা বলছিলাম হতে সেটা পারে। হচ্ছে যে আমার এই সোশ্যাল স্ট্রাকচার একটা আন্ডারলাইন রুলস এন্ড রেগুলেশনস,
যে আন্ডারলাইং রুলস অ্যান্ড রেগুলেশনস ইচ অ্যান্ড এভরি সোসাইটিতে ইউনিক, এবং আমরা সেই সোসাইটির বাসিন্দা হিসেবে সেটা আমরা এই সোসাইটির মাধ্যমে জেনে থাকি। আমরা জন্মগতভাবে এই জিনিসটা ইনহেরিট করি না, জন্মের পরে আমরা এটা লার্ন করি সোসাইটি থেকে। যার জন্য আমরা বলছি যে দা মেজর কম্পোনেন্টস অফ সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে আমার কি কি। আমরা বলছি যে কালচার হচ্ছে একটা কম্পোনেন্ট, আমার সোশ্যাল ক্লাস হচ্ছে একটা কম্পোনেন্ট, আমার সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে একটা কম্পোনেন্ট, রোল হচ্ছে একটা কম্পোনেন্ট, গ্রুপ হচ্ছে একটা কম্পোনেন্ট, আমার সোশ্যাল ইনস্টিটিউশন হচ্ছে একটা কম্পোনেন্ট। একটু আগে যে কথা বললাম যে কালচার কালচার আমরা সোসাইটি থেকে লার্ন করি, কালচার সোসাইটি থেকে লার্ন করে আমি বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাকে আসলে এই সোসাইটিতে অন্যের সাথে বিহেভ করতে হবে। সোশ্যাল ক্লাস যেটা ইকোনমি দিয়ে ডিটারমাইন হয়, যেটা এডুকেশন দিয়ে ডিটারমাইন হয়, যেটা তার অকুপেশন দিয়ে ডিটারমাইন হয়। তো এইটা সে কিন্তু অ্যাচিভ করে ওভার দ্য পিরিয়ড অফ জার্নি। মানে তার যে ইকোনমিক পজিশন, অনেক সোসাইটি হয়তো আছে যেখানে জন্মগতভাবে যে ইকোনমিক পজিশন সেটা নিয়েই সে মৃত্যুবরণ করে। যেমন আমরা আমাদের এখানে এখন হয়তো সেটা আর ওই অর্থে প্রচলন নাই, কিন্তু হয়তো এমন হতে পারে, এখনো কোথাও থাকতে পারে যে একটা কবলারের ছেলে সে কবলার হিসাবে মৃত্যুবরণ করবে। এটা অনেক সময় তার ডিটারমাইন করা থাকে, যেটা আমরা হয়তো আগেও বলেছি। কিন্তু সেটা বস্তুত অর্থে যদি একটা প্রোগ্রেসিভ সোসাইটি হয়, সেই প্রোগ্রেসিভ সোসাইটিতে আসলে সেই জিনিসটা আর থাকে না, সে তার কর্মের মাধ্যমে তার ক্লাসটাকে পরিবর্তন করে। এবং এই সোশ্যাল ক্লাসের সাথে হচ্ছে যে অ্যাসোসিয়েটেড স্ট্যাটাস, আমি যে সোশ্যাল ক্লাসে বিলং করি সেই সোশ্যাল ক্লাস অনুযায়ী আমার স্ট্যাটাসটা থাকে। আমার রোল, আমি যদি বলি তাহলে আমি এই ক্লাসরুমে বলতে পারি যে একজন হচ্ছে শিক্ষকের রোল পালন করছে, আরেকজন হচ্ছে যে শিক্ষার্থীর রোল পালন করছে। তো শিক্ষার্থীর কাছ থেকে এই সোসাইটি কতগুলো এক্সপেক্টেড রোল প্রত্যাশা করে, আবার এই সোসাইটি একজন শিক্ষকের কাছ থেকেও কতগুলো রোল এক্সপেকটেশন তার থাকে। অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে বিহেভিয়ার, দুই পক্ষের মধ্যে যে আচরণ, সেটা আসলে এক্সপেক্টেড সোসাইটির। গ্রুপের কথাটা যদি আমরা বলি তাহলে গ্রুপ আমরা জানি যে গ্রুপ হচ্ছে সোশিয়োলজির ওয়ান অফ দা ফান্ডামেন্টাল কনসেপ্ট। অর্থাৎ সোশিয়োলজি মানুষের বিহেভিয়ারকে নিয়ে গবেষণা করে সাইন্টিফিক্যালি, কিন্তু সেই বিহেভিয়ারটা অবশ্যই ইন্ডিভিজুয়াল মানুষের বিহেভিয়ার না, সেই বিহেভিয়ারটা অবশ্যই গ্রুপ কনটেক্সটে। এবং সোশিয়োলজিক্যালি গ্রুপ হতে হলে ন্যূনতম দুইজন মানুষ, অর্থাৎ একজন মানুষের ইন্টারাকশনের প্রভাবে আরেকজন মানুষ কিভাবে ইন্টারাক্ট করে, সেটাই হচ্ছে সোশিওলজির যে গ্রুপ কনসেপ্ট, সেই গ্রুপ কনসেপ্টের জায়গা। আর এরপরে আমরা দেখবো হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন, সেটা হচ্ছে যে আমার এই সোশ্যাল স্ট্রাকচার আরেকটা কম্পোনেন্ট। এখন এই সোশ্যাল ইনস্টিটিউশনটা কি সেটা আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। আমরা সোশ্যাল ইনস্টিটিউশনটাকে ডিফাইন করছি এইভাবে যে সোশ্যাল ইনস্টিটিউশন ইজ এ কমপ্লেক্স গ্রুপ অফ ইন্টারডিপেন্ডেন্ট পজিশনস দ্যাট টুগেদার পারফর্ম এ সোশ্যাল রোল। অর্থাৎ এই সোশ্যাল ইনস্টিটিউশনের হচ্ছে একটা রোল আছে পারফর্ম করার, এবং সেই রোলটা সে রিপ্রোডিউস করে ওভার টাইম, and also defined in a narrow sense as any institution in a society that works to shape the behavior of the groups or people within it. অর্থাৎ এই ইনস্টিটিউশনের আরেকটা কাজ হচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো এই ইনস্টিটিউশন তার ব্যক্তিকে শেখাতে, সেই ব্যক্তিকে পরিবর্তন করতে সাহায্য করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। স্যার আপনার কথা বেঁধে আসতেছে। আমার কথা কেটে আসতেছে মানে হচ্ছে যে নিশ্চয় কোনো না কোনো এন্ডে নেটওয়ার্কের সমস্যা আছে। স্যার না ওর স্যার, দিকে পারফেক্ট সমস্যা শোনা স্যার। যাচ্ছে। স্যার হাসিবের নেটওয়ার্কের সমস্যা আছে। হাসিবের নেটওয়ার্ক সমস্যা স্যার। বলছি তো কোনো না কোনো এন্ডে সমস্যা আছে, আমারটা বলতে পারছি যে আমার নেটওয়ার্কটা ঠিক আছে। সো কথা কেটে আসলে আসলে নেটওয়ার্কের সমস্যা আছে, সেটাই ধরে নিতে হবে, তাছাড়া তো আপনারা অন্য ঠিক আছে, কোনো কিছু পাইনি। আসিফের সমস্যা। তো আমরা বলছিলাম যে সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন তাহলে কি, যে সোশ্যাল ইনস্টিটিউশন একটা, আমরা পরবর্তীতে সোশ্যাল ইনস্টিটিউশনের টাইপ আলোচনা করব, কিন্তু আমরা দেখব যে ইচ অ্যান্ড এভরি সোশ্যাল ইনস্টিটিউশন তাদের কতগুলো রোল আছে, এবং সেই রোলগুলো সে ব্যক্তির যে বড় হওয়া, ব্যক্তির যে গড়ে ওঠা, ব্যক্তিকে আসলে সেই রোলগুলো শেখাতে সে সাহায্য করে। যেমন আমরা যদি যে ইউনিভার্সিটির অনলাইন ক্লাসরুমে আমরা আছি, সেই ইউনিভার্সিটিটাকে যদি আমরা একটা ইনস্টিটিউশন হিসাবে চিন্তা করি, তাহলে সেই ইনস্টিটিউশনটাকে আমরা বলবো কি, কোন ধরনের ইনস্টিটিউশন? এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল ইনস্টিটিউশন কেন? এই এই এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা রোল আছে, যে রোলটা হচ্ছে কি, যে এডুকেট, মানে আমার স্টুডেন্টদেরকে এডুকেট করা হচ্ছে একটা রোল। এবং এই স্টুডেন্ট
একটু আগে আমি যখন স্ট্রাকচারের মধ্যে বলছিলাম যে এই 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 ক্লাসে যে স্টুডেন্টের যে রোলটা প্লে করবে, শিক্ষকের যে রোলটা প্লে করবে, সেই রোলটা আসলে শেপ করে দিচ্ছে, সেই রোলটা আসলে শেখাচ্ছে শিক্ষার্থীকে এবং শিক্ষককে। কে? এই এডুকেশনাল ইনস্টিটিউশন। আমি হয়তো এখন বয়সে সিনিয়র, আমার রোল কি সেটা আমি জানি, কিন্তু আমি যখন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে আসি, তার আগ পর্যন্ত আমি যত জানতাম না যে আমার আসলে রোলটা কি। কারণ হচ্ছে যে আমি ছাত্র হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে, মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যে যেটাকে আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতেছি, ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে এসে সেই বিশ্ববিদ্যালয়ের থেকে, বিশ্ববিদ্যালয়ের আইন কানুন দেখে আমি ধারণা পেয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে একজন শিক্ষক কি রোল পারফর্ম করে। আমি ঠিক আমার ছাত্র অবস্থা শেষ করার পরে যখন শিক্ষক হিসেবে জয়েন করেছি, তখন আমি সেই যে দেখা, সেই সোশ্যালাইজেশন, সেই জায়গা থেকে আমি আসলে আমার রোলটাকে আমি লার্ন করেছিলাম বলে যেটা, সেটাকে আমি এখন কাজে লাগাই। তো সেই জন্য আমরা বলছি যে সোশ্যাল ইনস্টিটিউশনের দুটো ফাংশন। একটা ফাংশন হচ্ছে যে তারা সোশ্যাল রোলটাকে শেখাতে সাহায্য করে, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই সোশ্যাল রোলটা সে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সে রিপ্রডিউস করে, এবং এই এই রোলটা সে সোশ্যালাইজেশনের মাধ্যমে সবাইকে শেখায়। এবং সেই জন্য আমরা বলছি যে এই যতগুলো সোশ্যাল ইনস্টিটিউশনের আমাদের সোশিওলজিতে আমরা ব্যবহার করি, এর মধ্যে আমরা এই 5 ধরনের সোশ্যাল ইনস্টিটিউশনটাকে হাইলাইট করি, যাদের প্রত্যেকের একটা রোল আছে, যে যেই রোলটা আমাদের লাইফ অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমাদেরকে প্রভাবিত করে। যেখানে আমরা বলছি ফ্যামিলি হচ্ছে একটা সোশ্যাল ইনস্টিটিউশন। এডুকেশন ইনস্টিটিউশনের কথা আমরা একটু আগেই বলেছি, যে কিভাবে এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে একটা ইনস্টিটিউশন এবং কোন ধরনের রোল সে পারফর্ম করে, প্লে করে। আমরা ইকোনমিক ইনস্টিটিউশনের কথা বলছি, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশনের কথা বলছি, এবং আমরা রিলিজিয়ন অ্যাজ ইনস্টিটিউশনের কথা বলছি। এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমরা যে ডেফিনেশনটাকে উপরে দিয়ে আসলাম, যে সোশ্যাল ইনস্টিটিউশনের ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী ফ্যামিলিকে কিভাবে আসলে আমরা একটা সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতে পারি, বা রিলিজিয়নকে কিভাবে আমরা একটা ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতে পারি, বা পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো, সেগুলো কিভাবে আমরা একটা ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতে পারি। আমি যদি একটু প্রশ্ন রাখি যে কিভাবে ফ্যামিলিকে আমি একটা ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতে পারি, এখানে যে ডেফিনেশনটাকে আমরা দিয়ে আসলাম, কেউ একটু বলতে পারবে যে আমরা বলতে পারবো যে কেন ফ্যামিলি হচ্ছে একটা ইনস্টিটিউশন? এই যে ডেফিনেশনটা এখানে আমরা আলোচনা করলাম, সেই ডেফিনেশনের আলোকে বলতে পারবে কেউ? স্যার জন্মের পর থেকে তো স্যার ফ্যামিলিতে সবাই বিলং করে। হ্যাঁ। তার জন্য স্যার জন্মের পর থেকে সবাই ফ্যামিলিতে বিলং করে, মানে শুরু থেকেই ফ্যামিলি থেকে সবকিছু শিখা অর্থাৎ actually। এই যে আমরা সোশ্যাল রোল যেগুলোর কথা বলছি, যে সেই সোশ্যাল রোলটা আমি শিখছি সবার আগে কার কাছ থেকে? ফ্যামিলির মাধ্যমে। অর্থাৎ জি সামাজিক স্যার। যত নিয়ম কানুন, নর্মস, ভ্যালুস, রুলস, রেগুলেশনস, সেগুলো আমি শিখি হচ্ছে যে ফ্যামিলির মাধ্যমে। ফ্যামিলি আমাকে শেখায় সমাজের একটা এজেন্ট হিসাবে। অর্থাৎ যেই সমাজের মধ্যে যে ধরনের নর্মস, যে ধরনের ভ্যালুস আছে, সেটা ফ্যামিলির, আমার যারা আছে ফ্যামিলিতে, আমার যারা ওল্ডার জেনারেশন আছে, অর্থাৎ আমার ক্ষেত্রে আমার বাবা মা, বাবা মা ওই সোসাইটির নর্মস এবং ভ্যালুস তার বাবা মার কাছ থেকে শিখে, সে আবার এটা ইন্টারজেনারেশনাল প্রসেসে আমাকে সে ট্রান্সমিট করেছে। সো আমি জেনেছি যে হোয়াট ইজ আসলে মাই রোল। তো সেই জায়গা থেকে ফ্যামিলি। আমরা রিলিজনের ক্ষেত্রে যদি বলি, রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রেও একই রকম ভাবে সে তার যে রোল ধর্মীয় ক্ষেত্রে, সেই ধর্মীয় ক্ষেত্রে রোলগুলো সে শেখায়। পলিটিক্যাল অর্গানাইজেশনের একটা নিজস্ব আলাদা কালচার আছে পলিটিক্যাল ডোমেনে, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন সে শেখায়। এভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনই কিন্তু আমাকে এই ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমার সোসাইটিতে কোন ধরনের রোল প্লে করতে হবে সেটা আমার শেখায়। যার জন্য আমরা বলছি যে সোশ্যাল ইনস্টিটিউশন ইজ অ্যান ইন্টার রিলেটেড সিস্টেম অফ সোশ্যাল রোলস। অর্থাৎ কতগুলো ইন্টার রিলেটেড সিস্টেম অফ সোশ্যাল রোলস। কার রোল? যে রোলটা আমি ব্যক্তি অ্যাজ এ সামাজিক জীব হিসাবে সমাজের মধ্যে থেকে আমি পারফর্ম করি, অথবা সোশ্যাল নর্মস, যে নর্মস গুলোকে আমি সামাজিক জীব হিসাবে আমি প্র্যাকটিস করি, অর্গানাইজড অ্যারাউন্ড দ্য স্যাটিসফ্যাকশন অফ ইম্পর্ট্যান্ট সোশ্যাল নিড আর সোশ্যাল ফাংশন। এই সোশ্যাল রোল এবং এই সোশ্যাল নর্মস গুলো অর্গানাইজড একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে। যখন আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতেছি, তখন সে তার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যে রোলস এবং যে নর্মস গুলো আছে সেগুলোকে আমি দিচ্ছি। আমি যখন ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করতেছি, তখন ধর্মকে কেন্দ্র করে শেখাচ্ছি। আমি যখন ইকোনমিক ইনস্টিটিউশনের কথা বলছি, তখন আমি ইকোনমিক্স কে কেন্দ্র করে শেখাচ্ছি। So, social institutions are organized patterns of beliefs and behaviors
দ্যাট আর সেন্টার্ড অন বেসিক সোশ্যাল নিডস, অর্থাৎ একটা মানুষ সামাজিকভাবে বেঁচে থাকার জন্য তার যে বেসিক নিড গুলো প্রয়োজন, সেই নিড গুলোকে কেন্দ্রীভূত করেই আসলে আমার এই সোশ্যাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে। তো এই হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার এবং সোশ্যাল ইনস্টিটিউশনের আলোচনা। আমি অনলাইনে যেহেতু ক্লাস, অফলাইনেও তোমাদেরকে জিজ্ঞেস করি, বাট বিফোর আই মুভ টু ফার্দার কনসেপ্ট, যদি কারোর কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি। কারোর কোনো ইস্যু আছে এখানে? স্যার মনে হয় নেই, থাকলে জিজ্ঞেস করতে অবশ্যই। জি স্যার, আচ্ছা, ঠিক কারোই আছে। নেই। যদি না থাকে তাহলে আমরা আরেকটা ভিন্ন কনসেপ্টের আলোচনায় যাব, যেটাকে আমরা বলছি হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকশন। অর্থাৎ সোশিওলজিতে আমাদের যে ফেনোমেনন গুলো, সেই ফেনোমেনন গুলো আমরা আসলে সোসাইটির মধ্যে মানুষের ইন্টারাকশনের মাধ্যমে কনস্ট্রাক্টেড হয়, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কথা। তো সেটা বোঝার জন্য আমরা এখানে দুটো এক্সাম্পল রেখেছি। এটা আহ, আমার হাতের বাম পাশে একটা ছবি, আমার হাতের ডান পাশের একটা ছবি, তোমাদের হয়তো তোমাদেরও ঠিক একই রকম। তো এখানে আমরা যদি জিজ্ঞেস করি যে এই হাতের বাম পাশের যে ছবিটা, সেই ছবি আর এই ডান পাশের ছবির মধ্যে কি পার্থক্য আমরা পরিলক্ষিত হয়, আমরা কি বাম পাশের ছবিতে স্যার বুঝতে পারছি? না বলো। স্যার, বাম পাশের ছবিতে ছেলে মেয়ে আলাদা করা পসিবল না, কিন্তু ডান পাশের ছবিতে বাম পাশের মানুষটা। ছবিতে ছেলে মেয়ে আলাদা করা পসিবল না, কিন্তু ডান পাশের ছবিতে আমরা কি ছেলে মেয়ে আলাদা করতে আলাদা করতে পারতেছি? পারবো। জি আলাদা করতে স্যার। পারতেছি। কিভাবে করতে পারতেছি? স্যার এই রং, কাপড়ের রং দেখে। কালার স্যার। কালার। এখন এই যে কালারের যে জায়গাটা, এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আলোচনার জন্য, যে আমরা বলছি যে এখানে এই পিঙ্ক ইজ ফর গার্ল অ্যান্ড ব্লু ইজ ফর বয়, এই ধারণাটা আমার সোসাইটির মধ্যে কতদূর পর্যন্ত গেলে আমি পাবো। অর্থাৎ আমি যদি বাংলাদেশের সোসাইটিতেই বলি, তাহলে তুমি এই এই ধারণাটা কোন জায়গায় গেলে এক্সিস্ট করবে, তুমি কোথায় গেলে এই ধারণাটা পাবে যে আমার এই পিঙ্ক ইজ ফর গার্ল অ্যান্ড ব্লু ইজ ফর বয়? এটা কি গ্রামের মানুষের কাছে পাবে, নাকি শহরের মানুষের কাছে পাবে, না শিক্ষিত স্যার, মানুষের কাছে পাবে, নাকি স্যার এটা শুধু লেস শহরেই এডুকেটেড পাওয়া মানুষ? যায়। এটা শুধু শহরেই পাওয়া যায়। অর্থাৎ জি তাহলে স্যার, এই গ্রামে এই পাওয়া যে যায় না। কনসেপ্টটা তাহলে হচ্ছে যে আমার প্লেস টু প্লেস, টাইম টু টাইম, বিভিন্ন কনটেক্সট, বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে এগুলো ভিন্নতা পাচ্ছে। তো আমরা এই দুটো জিনিস ব্যবহার করতেছি, এইটা দুটো ভেরিয়েবল, দুটো দুটো কনসেপ্ট আলোচনা করার জন্য, যে মানুষকে আমরা যখন নারী এবং পুরুষ হিসাবে চিন্তা করি, তার একটা দিক হচ্ছে যে বায়োলজিক্যাল, আর আরেকটা দিক হচ্ছে যে সোশ্যাল। সো বায়োলজিক্যাল জায়গায় একটা নারী এবং একটা পুরুষ কিভাবে সেটা আমরা জানি বা বুঝতে পারি, সেটা একটা জায়গা। আর সোশ্যালি আমরা একটা নারী বা একটা পুরুষকে কিভাবে বুঝতে পারি, আলাদা করতে পারি, সেটা হচ্ছে আরেকটা জায়গা। তোমরা যেহেতু এখানে সবাই সায়েন্স পড়া, অনেকে হয়তো বায়োলজিক্যাল পড়া আছে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে বায়োলজিক্যাল পার্থক্যের জায়গাটা কি, কি দিয়ে আমরা নারী এবং পুরুষের মধ্যে বায়োলজিক্যালি পার্থক্য করতে পারি? কোনো ধারণা আছে? স্যার ক্রোমোজোম। ক্রোমোজোম। ভেরি গুড। সবার আগে ক্রোমোজোম, তাই তো? এবং সেই জি ক্রোমোজোমের স্যার। পরে তারপরে আরো কতগুলো জায়গা পার্থক্যের তৈরি হয়, বেসড অন দ্য ক্রোমোজোম তার হরমোনাল ডিফারেন্স তৈরি হয়, তাই না? এবং হরমোনাল ডিফারেন্সেস এর কারণে তার কতগুলো রিপ্রোডাক্টিভ অর্গান জনিত পার্থক্য হয়। অর্থাৎ আমরা দেখি যে আহ, নারীর হয়তো গোপ গজাচ্ছে না, পুরুষের গোপ গজাচ্ছে। নারীর একটা জেনিটাল আর চুল অর্গান বড় আছে স্যার, যেটা চুল বড়। ডিফারেন্ট। না, চুল বড় হরমোনের সাথে কোনো সম্পর্ক নাই। চুল নারী রেখে দিলে নারীরটাও বড় হবে, পুরুষ রেখে দিলে পুরুষেরটাও বড় হবে। সেটা আমরা ডান পাশের ছবির ক্ষেত্রে আসতেছি। তুমি যেটা বলেছো সেটা হয়তো নারী এবং পুরুষের পার্থক্য বোঝার জন্য জন্য খুব চমৎকার ভাবেই তুমি বলেছো, কিন্তু চুল বড়টার সাথে আসলে হরমোনের কোনো সম্পর্ক নাই। তুমি যদি পুরুষ হিসাবে চুল না কেটে যদি তুমি রেখে দাও, তোমার চুলও তো বড় হবে না, হবে না? তোমার চুল বড় হবে না? হবে হবে স্যার। স্যার। হবে। সুতরাং সেটা না, কিন্তু একটা নারী যার হরমোনাল লেভেলের মধ্যে সমস্যা আছে, তখন তাকে আমরা দেখবো যে পুরুষের মতন তারও কিছু কিছু গোপ গজাচ্ছে। কিন্তু সচরাচর যে নারী, সেই নারীর যে হরমোন, সেই হরমোনের কারণে আমরা তো ম্যাক্সিমাম নারীর ক্ষেত্রে পুরুষের যে গোপ গজায়, সেই গোপ গজানো আমরা দেখতে পাই না। পাই কি? না, আমরা পাই না। তো সেটা হচ্ছে যে হরমোনাল জায়গা।
এবং এই হরমোনাল জায়গার পরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে কতগুলো রিপ্রোডাক্টিভ অর্গান। নারীর এক ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান, পুরুষের আরেক ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান। এগুলো সব হচ্ছে বায়োলজিক্যাল পার্থক্য। কিন্তু এই যে আমার সোসাইটিতে তোমরা এখন এই পিঙ্ক এবং ব্লু দিয়ে এই এই বাচ্চাটাকে একটাকে গার্ল এবং আরেকটাকে বয় হিসেবে চিন্তা করলে, এই বাচ্চাটাই যখন আরেকটু বড় হয়ে যাবে তখন এই বাচ্চাটা হচ্ছে তার বড় চুল রাখবে, আর এই বাচ্চাটা হচ্ছে যে চুলটা কেটে ফেলবে। এই বাচ্চাটা হচ্ছে যে সালোয়ার কামিজ পরবে, আর এই বাচ্চাটা হচ্ছে শার্ট প্যান্ট পরবে। এই বাচ্চাটা হাঁড়ি পাতিল পুতুল দিয়ে খেলা করবে, আর এই বাচ্চাটা হচ্ছে যে পিস্তল এবং কাঠ দিয়ে খেলা করবে। এগুলো কি আসলে, এগুলো কারা তৈরি করেছে? সোসাইটি তৈরি করে দিচ্ছে। এগুলো এগুলো সোসাইটি তৈরি করে দিয়েছে, এগুলো সোশ্যালি ক্রিয়েটেড। তো সেই জন্যই আমরা বলছি যে এই সোশিওলজিতে বা সোশিওলজিক্যালি আমরা সোসাইটির মধ্যে যত ফেনোমেনন দেখি, এই ফেনোমেনন গুলো আসলে সোশ্যালি ক্রিয়েটেড। আমরা যার জন্য বলছি হোয়াট সোশিওলজি টিচেস আস ইজ দ্যাট ইন ম্যানি ওয়েজ উই আর ফ্রিয়ার দেন উই থিঙ্ক, দ্যাট দ্য থিংস উই থিঙ্ক আর ন্যাচারাল আর অ্যাকচুয়ালি ক্রিয়েটেড বাই হিউম্যান বিংস। অর্থাৎ এই যে একটু আগে একজন স্টুডেন্ট যে বললো যে চুল বড় হয়, এটা হয়তো আমি মনে করি ন্যাচারাল, কিন্তু আসলে এটা সোসাইটি ক্রিয়েট করে দিয়েছে। সোসাইটিতে যদি একটা বাচ্চা, সরি একটা গার্লস যদি পুরুষের মতন করে চুল রাখে, তখন তখন তাকে কি বলবে? অথবা একটা পুরুষ যদি নারীর মতো করে লম্বা করে চুল রাখে, তখন তাহলে তাকে কি বলবে? যেটাই বলুক, অনেক কিছু বলবে, আরো অনেক শব্দ আমি বলতে পারবো যেগুলো বলবে, তাই না? তো সেটা আমরা অ্যাপারেন্টলি মনে করতেছি যে এই চুলটা তো ন্যাচারাল, কিন্তু আসলে চুলটা ন্যাচারাল না। সোসাইটি তাকে অনেক কিছু রেসপন্সিবল করে দিচ্ছে। সোসাইটি তাকে ভাত রান্না করার কথা বলতেছে, আর তাকে চাকরি করার কথা বলতেছে। যদিও সেই ধারণাটা পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে এখন, অর্থাৎ সোসাইটি যেহেতু চেঞ্জিং, আমরা পরবর্তীতে সোশ্যাল চেঞ্জ আলোচনা করব। সোসাইটি যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের জায়গা থেকে সেই নোশন হচ্ছে। কিন্তু এখনো আমি তোমাদেরকে যাদেরকে পড়িয়েছি, আমি ক্লাসরুমে পড়িয়েছি, দেখো এই ক্লাসরুমে মাত্র আমার 3টা সেকশনের কোনো সেকশনেই 4 জন 5 জনের বেশি মেয়ে নাই যারা হচ্ছে সিভিল হ্যালো। ইঞ্জিনিয়ারিং পড়তেছে। কেন? কেন আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে মেয়ের সংখ্যা এত কম? সেটা আসলে সোশ্যাল কনস্ট্রাকশন। কারণ আমার সোসাইটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর জবটাকে উইমেন ফ্রেন্ডলি বলে মনে করে না, বা নারীর জন্য সুইটেবল বলে মনে করে না। সেজন্যই আসলে এখানে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের মধ্যে নারীর সংখ্যা কম। কিন্তু কিছু কিছু সাবজেক্টে আমরা যাই, আমরা দেখবো যে সেখানে হয়তো পুরুষের থেকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। আমি মেডিকেল কলেজে যাই, দেখবো যে পুরুষের থেকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। জি তো স্যার, এগুলো যেমন হচ্ছে যে ফার্মেসি আর ইংলিশ। ফার্মেসি আর ইংলিশ, ফার্মেসিতে গেলে দেখবো যে সবই হচ্ছে যে নারী, ইংরেজিতে গেলে দেখবো যে সবই নারী। কারণ আমরা মনে করি এখনো দেয়ার আর ম্যানি জবস, যে জব গুলো মনে করি যে এগুলো পুরুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, হ্যালো। এবং দেয়ার আর ম্যানি জবস যেগুলো ক্ষেত্রে আমরা মনে করি যে এই জবগুলো নারীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এইটা কে মনে করে? এটা সোসাইটি মনে করে। সেই সোসাইটি যে মনে করে সেইটাকেই আমরা আসলে এই সোশ্যাল কনস্ট্রাকশন হিসেবে আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি। আমরা বলছি যে the things we think are natural are actually created by human beings, অর্থাৎ হিউম্যান বিইং আমার এইগুলো ক্রিয়েট করে। হিউম্যান বিইং আসলে আমার এটা ক্রিয়েট করে, সেই অনুযায়ী আমরা আসলে ফলো করি। হুম। এই যে সোশ্যাল কনস্ট্রাকশনের আরেকটা উদাহরণ আমি এই ছবিটার মাধ্যমে দিতে চাই। কি কি মেসেজ আসলে এখান থেকে আমরা পাচ্ছি এই ছবি দিয়ে? যারা আমার আগে পড়ানো হয়েছে তারা না বলে অন্য কেউ বললে সুবিধা হয় আমার বুঝতে, যে আসলে এই ছবিটার মধ্য দিয়ে আমরা আসলে সোশ্যাল কনস্ট্রাকশনের কি মেসেজ দিতে পারছি, কি মেসেজ আমরা এখানে সাদা পাচ্ছি? আর কালো। সাদা আর কালো, তাই না? অর্থাৎ সাদা আর কালোর যে প্রেফারেন্স আছে সেটা আমরা বুঝতে পারছি, তাই না? এই যে জি এই যে স্যার। ছবিটা, এই যে ছবিটা, তার তো গায়ের রংটা এরকমের না, এখন তার জন্য এই ম্যাক্স ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে শোয়েব মালিক, তাই তো? শোয়েব মালিক না এটা? জি স্যার, জি স্যার। তো শোয়েব মালিকের মতন না ফর্সা স্যার, হবে? হ্যাঁ, স্যার শাহিদ কাপুর এটা। শাহিদ কাপুর বাম পাশে, আমি এটার কথা আরে বলতেছি। বেটা, ডান পাশে, ডান পাশে শোয়েব মালিক দেখা যাচ্ছে, বেটা শোয়েব শোয়েব মালিক মালিক। জি। আচ্ছা, তো এখন এইখানে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে তার মানে আমি এখানে আমার যে রঙের প্রেফারেন্সের জায়গাটা আছে, সেই রঙের প্রেফারেন্সের জায়গার কারণেই আমি এই
ফেয়ার অ্যান্ড লাভলির জায়গাটা। যদি আমার এখানে রঙের প্রেফারেন্সের জায়গা না থাকতো, তাহলে কি আমার এই জায়গাগুলো থাকতো? অর্থাৎ এটা আমি কেন সোশ্যাল কনস্ট্রাকশন বলছি, যে আমি যদি এখন আফ্রিকান কনটেক্সটে যাই, আফ্রিকান কনটেক্সটে সবাই তো ডার্ক, তাই না? তো সেখানে তো এই ফেয়ার অ্যান্ড লাভলির প্রেফারেন্স নাই, কারণ জানে যে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যে যেই ফর্সা তারা হবে সেটা আসলে কোনো প্রয়োজন নেই, কারণ ওই সোসাইটির কনস্ট্রাকশনের জায়গা, অর্থাৎ আমরা এখানে স্কিন কালারের যে কনস্ট্রাকশন, এই স্কিন কালারের কনস্ট্রাকশনটা হচ্ছে একটা এশিয়ান কনস্ট্রাকশন, বিকজ এখানে মিক্স কালারের পিপল বসবাস করে বলে সেই জন্য কারোর কোনো কালারের প্রতি প্রেফারেন্স। কিন্তু আমি যদি ইউরোপিয়ান সোসাইটিতে যাই যেখানে সবাই হচ্ছে যে হোয়াইট স্কিনের, আবার আমি যদি আফ্রিকান কোনো কন্টেক্সটে যাই যেখানে সবার হচ্ছে যে ডার্ক স্কিন, সেখানে তো সাদা আর কালো নেই, ফলে কোনোটার প্রতি প্রেফারেন্স নেই। আমার এশিয়ান কন্টেক্সটে যেহেতু মানে কালারের মিক্সার আছে, কেউ ব্রাউন, কেউ হোয়াইট, কেউ ডার্ক, সেজন্যই আমার এখানে ডার্কটাকে হয়তো আমি নেগেটিভ হিসাবে কনস্ট্রাকশন করেছি, এবং সেই জন্য ওই ডার্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এখানেই আসলে ফেয়ার অ্যান্ড লাভলি আমি ব্যবসাটা করতে পারতেছি। কিন্তু ইউরোপ বা আফ্রিকাতে গিয়ে তো ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবসা করার সুযোগ নেই, কারণ সেখানকার কনস্ট্রাকশনের মধ্যে এই জায়গাটা নেই আসলে। তো সেটা হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকশন। আমরা এরপরে যদি আরেকটা ফেনোমেননে আমরা যাই, সেটা হচ্ছে যে সোশ্যাল অর্ডার। সোশ্যাল অর্ডার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে সামাজিক জীব হিসাবে যেই ঘটনাগুলো আমরা দেখি, সেই ঘটনাগুলোর মধ্যে দেখি যে কোনো না কোনো রকমের একটা অর্ডার নিহিত আছে। আমরা এখানে দুটো ক্লাসরুম এর কথা বলছি। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করেছো কিছু বলার জন্য, নাকি সেই আগের হ্যান্ড রেজ এখনো রয়েছে? স্যার এখনো হাত নামান নাই। সারিয়া, না সরি সায়রা। স্যার এখনো হাত নামান। স্যার শুরুতে হাত তুলছে, এখনো নামান নাই। আচ্ছা সায়রা, ঠিক আছে। সো আমরা এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই দুটো সরি ছবির স্যার, মধ্যে দাঁড়ান দাঁড়ান, হাত নামাই। সমস্যা নেই, সমস্যা নেই। আমি আমি যেটা বলছিলাম যে এখানে আমরা যে দুটো ক্লাসরুম দেখতে পাচ্ছি, বা বাম পাশেটা আদৌ ক্লাসরুম কিনা সেটা আমরা জানি না, সেটা আমরা বলতে পারবো না। তো এখানে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে অর্ডার বলতে যেটা আমরা বুঝি, সেই অর্ডারটা আসলে কোথায় এক্সিস্ট করে, বাম পাশের ছবিতে না ডান পাশের ছবিতে? স্যার আমার ডান মনে হয় পাশের ডান ছবিতে। ডান ডান বাম পাশের পাশ ছবিতে হচ্ছে, ডান পাশের ছবিতে হচ্ছে অর্ডারটা এক্সিস্ট করে, আর বাম পাশের ছবিতে অর্ডারটা এক্সিস্ট করে না। বাম পাশের ছবিটাতে দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো পার্টি টার্টি হচ্ছে, কেউ টেবিলের উপর পা তুলে দিয়ে বসে আছে, কেউ চিৎকার চেঁচামেচি করতেছে, কেউ লাফালাফি করতেছে, কেউ চেয়ারের উপর দাঁড়িয়েও গেছে। তো সেটা কোনো অর্ডার আসলে রিফ্লেক্ট করে না। তো এখন এই অর্ডার যে ক্লাসরুমের এক্সাম্পল হিসাবে দিয়ে আমরা দেখাচ্ছি, এরকমের অর্ডারটা আসলে আমার সোশ্যাল লাইফের ক্ষেত্রে কতটা জরুরি, অর্থাৎ এরকমের অর্ডার যদি আমি মেনটেন না করতে পারি, তাহলে সোসাইটিটা আসলে কেমন হবে? সোসাইটিটা আসলে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে, যে সোসাইটি কোনো ক্রমেই মানে অ্যাকসেপ্টেবল সোসাইটি হবে না। তুমি যখন রাস্তায় বের হও, রাস্তায় বের হয়ে যখন তুমি একটা ট্রাফিকের ক্রাউডের মধ্যে পড়ো উইদাউট এ ট্রাফিক সার্জেন্ট আর উইদাউট এ ট্রাফিক পুলিশ, অর্থাৎ যেখানে কোনো ট্রাফিক নাই, যে যেদিক থেকে পারতেছে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, হাউ ডু ইউ ফিল ইন দ্যাট কনটেক্সট? বলতে পারবা কেউ যে কিরকম তোমার ফিলিংস হয়? কেউ বলতে পারবা না? নিশ্চয়ই বলতে পারবা। আমি বললাম যে সোশ্যাল অর্ডারের কথা বলতেছি। তো তো যখন আমি একটা বিজি ট্রাফিক এরিয়াতে যাই যেখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, চারটা রাস্তার একটা মিলনস্থল আছে, যেখানে প্রত্যেকেই প্রত্যেককে বাইপাস করে আগে যাওয়ার চেষ্টা করতেছে, সেইখানকার যে সিচুয়েশনটা কেমন, এটা সম্পর্কে তুমি ওই জায়গায় যদি একজন মানে অ্যাক্টর হও, অর্থাৎ যে তুমিও যাচ্ছ একটা গাড়ি নিয়ে, তোমার তখন ফিলিংসটা কেমন হবে আসলে? কারণ ওখানে কোনো অর্ডার নেই, প্রত্যেকেই প্রত্যেকেরটা স্যাটিসফাই করার জন্য ব্যস্ত। কিন্তু আমরা সোসা কিন্তু আমরা সোসাইটিতে থেকে কি প্রত্যেকে প্রত্যেকেরটা স্যাটিসফাই চাইলেই করতে পারি? না স্যার। আমাকে কেন সেটা করতে পারি না? কারণ
আমার সোসাইটিতে কতগুলো ওই সোশ্যাল স্ট্রাকচারের আলোচনা, সোশ্যাল ইনস্টিটিউশনের আলোচনা যেগুলো আমরা করেছি, সেই আলোচনাগুলোর কারণে আমাকে কতগুলো নর্মস এবং ভ্যালুজ, রুলস এবং রেগুলেশনস ফলো করতে হয়। এবং সেই নর্মস এবং ভ্যালুজ, রুলস এবং রেগুলেশনস ফলো করার কারণে আসলে আমি কি এনশিওর করি? আমি সোশ্যাল অর্ডার এনশিওর করি, তাই না? এই যে এখানে যেমন ক্লাসরুমটা, এখানে যেমন শিক্ষক হয়তো এই মুহূর্তে এখানে বসে আছে, সে তার ছাত্রকে দিয়ে হয়তো কোনো একটা কাজ করাচ্ছে, বা শিক্ষক যখন এখানে থাকবে তখন ছাত্রটা এখানে চলে যাবে। অর্থাৎ তারা যে একেবারে কোয়াইট একটা অর্গানাইজ, সে অর্গানাইজটা সম্ভব হচ্ছে এই ক্লাসের যে রুলস, এই ক্লাসের যে নর্মস, সেই নর্মসটা মানার কারণে। তাহলে তো এখন সবচেয়ে ভালো কাজ করি, হ্যাঁ একবার। তো সেটা হচ্ছে যে সোশ্যাল অর্ডার। সোশ্যাল অর্ডারের জায়গাটা কি? যে আমরা আমাদের চারপাশে যখন সোসাইটিতে তাকাই, আমরা সর্বত্র মানুষের মধ্যে যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা একটা অর্ডারলি বিহেভিয়ার দেখতে পাই। অর্থাৎ কোন সোসাইটি আমরা পাবো না যে সোসাইটিতে আসলে খুব বেশি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার আছে, এবং যদি কোনো ডিসঅর্গানাইজড বিহেভিয়ার থাকে, সেটা আসলে সোসাইটির সার্ভাইভালের জন্য ভালো না। তো আমরা বলছি যে হাউ ক্যান উই এক্সপ্লেইন দিস অর্ডারলি বিহেভিয়ার? সোসাইটিতে যে অর্ডারলি বিহেভিয়ার মানুষ করে, সেটা কেন করে? সেটা আমি একটু আগেই কিন্তু বলেছি, সেটা আমার এই সোশ্যাল স্ট্রাকচার এবং সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে যে সমস্ত নর্মস এবং ভ্যালুস, রুলস এবং রেগুলেশন, আন্ডারলাইন প্যাটার্ন যেগুলো আছে, সেগুলোর কারণে কিন্তু করে। আমরা বলছি যে হাউ ক্যান উই এক্সপ্লেইন দ্য এক্সিস্টেন্স অফ সোশ্যাল অর্ডার ইন এ সোসাইটি? সোসাইটিতে যে আমরা সোশ্যাল অর্ডার দেখি, সেটা কেন কিভাবে এক্সিস্ট করে? উই সার্টেনলি নিড সোশ্যাল অর্ডার টু গেট থ্রু দ্য ডে, বাট হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইট? অর্থাৎ আমি সোশ্যাল অর্ডার ছাড়া কিন্তু আমি চলতে পারবো না, কিন্তু আমি আন্ডারস্ট্যান্ড করি কিভাবে? আমার কাছে মনে হয় যেন সবকিছু একটা প্রাকৃতিক নিয়মে চলতেছে। যে আমি আহ, তোমার সাথে আমার যে সম্পর্ক, তোমার সাথে তোমার ফ্রেন্ডস এর যে সম্পর্ক, তোমার সাথে তোমার ফ্যামিলি মেম্বার যে সম্পর্ক, তোমার সাথে তোমার ক্লাসরুমে যাদের আছে তাদের যে সম্পর্ক, এগুলো সবই আসলে একটা অর্ডার জায়গা। সো ওয়ান এক্সপ্লানেশন ইজ দ্যাট ইট ইজ রেশনাল ফর ইন্ডিভিজুয়ালস টু অ্যাক্ট দিস ওয়ে। অর্থাৎ এটা ছোটবেলা থেকে, তোমার চাইল্ডহুডের টাইম থেকে তোমাকে আসলে সোশ্যালাইজেশনের মাধ্যমে শেখানো হয়েছে যে তুমি আসলে কিভাবে এই সোসাইটিতে চলাফেরা করবে, কার সাথে কি ধরনের ইন্টারাকশন করবে, এগুলো সব তোমাকে শেখানো হয়েছে। এবং তুমি সেই শেখানো কাজটা করো বলেই কিন্তু সোসাইটিটা আসলে অর্ডারলি চলে। আমরা যদি সেই শেখানো কাজগুলো ভুলে যাই, বা আমরা যদি সেই শেখানো কাজগুলো না করি, তাহলে কিন্তু আমরা সেই সোশ্যাল অর্ডার যেটা, সেটা আমরা আনতে পারবো না। সেজন্য আমরা বলছি যে এই যে কারণে আমরা এই সোশ্যাল অর্ডারটা এনশিওর করতে পারি, সেটা একটা সোশিওলজিক্যাল প্রসেস, যে সোশিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে তুমি, আমি, আমরা সবাই লার্ন করি। সেটা আমরা বলছি যে another explanation for social order is the existence of norms of social life which human being learn and internalize as a young people through a process called socialization. অর্থাৎ সোশ্যালাইজেশন শব্দটার বাংলা হচ্ছে সামাজিকীকরণ, সেটা হয়তো তোমাদের কারো কাছে ফ্যামিলিয়ার হতে পারে। এই সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি আসলে শিখে যে তাকে সোসাইটিতে সার্ভাইভ করার জন্য, তাকে সোসাইটিতে বেঁচে থাকার জন্য কি ধরনের অ্যাকশন কোন কনটেক্সটে করতে হবে, সেটা তোমাকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে। এটা হয়তো তুমি এখন রিয়েলাইজ করতে পারবে না, কিন্তু তুমি দেখো যে ইচ অ্যান্ড এভরি জায়গায় এসে আমি কতগুলো সার্টেন সেটস অফ নর্মস এবং বিহেভিয়ার আমি শিখি। তুমি যখন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এসেছো, সেখানে তোমার কতগুলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত রুলস এবং রেগুলেশনস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি যখন এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়ে গিয়ে যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিবে, সেই প্রতিষ্ঠানের কতগুলো নতুন নর্মস, ভ্যালুস, রুলস, রেগুলেশনস তোমাকে আবার জানায় দেওয়া হবে। তুমি সেইগুলোকে ফলো করে কিন্তু তুমি সার্ভাইভ করবে। তো সেটাই হচ্ছে যে সোশ্যালাইজেশন। So আমরা বলছি যে socialization is the social process through which children develop an awareness of social norms and values and achieve a distinct sense of self. অর্থাৎ এই যে সোশ্যাল নর্মস এবং ভ্যালুস, এটা জানা এবং এটা ইন্টারনালাইজ করা, এটা শুধু জানা না। অর্থাৎ এটা শুধুমাত্র আমরা জানলাম তাই না, কিন্তু এটা আমরা ইন্টারনালাইজ করি, মানে কি, এটা আমরা প্র্যাকটিস করি। এটা যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু কখনোই আমি সোসাইটির জন্য উপযোগী হতে পারবো না। অর্থাৎ তখনই আমাকে লোকে কিন্তু আনসোশ্যাল হিসেবে গালি দিবে, আনসোশ্যাল হিসেবে ট্রিট করবে, যেটা কোনো ক্রমে সোসাইটির জন্য পজিটিভ না। So although socialization processes are particularly significant in infancy and এই ফ্যানটা childhood, জ্বলে দে। এই তোমরা যারা কথা বলো একটু মিউট করে কথা বলো। সো আমি যেটা বলছিলাম যে although socialization processes are
পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট ইন ইনফ্যান্সি এন্ড চাইল্ডহুড, অর্থাৎ মানুষ এই যে শেখার যে জায়গাটা, সেই শেখার জায়গাটা প্রাথমিকভাবে সে চাইল্ডহুডেই বেশি শেখে, কিন্তু চাইল্ডহুডে তার লার্নিং শেষ হয়ে যায় না, তার লার্নিংটা এভরি ডে হয়। যে এভরিডে এক্সাম্পলটা আমি একটু আগে বললাম, যে তুমি যখন এই বিশ্ববিদ্যালয়ে এসেছো তখন এই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কতগুলো নিয়ম কানুন তুমি শিখেছো। তুমি যখন এখান থেকে পাশ করে বের হয়ে গিয়ে নতুন জব পেয়ে যাবা, সেই জবের কন্টেক্সটে গিয়েও তুমি কতগুলো নতুন নিয়ম কানুন তুমি শিখবে। সেই জন্য আমরা বলছি যে দে কন্টিনিউ টু সাম ডিগ্রি থ্রু আউট লাইফ। যার জন্য আমরা এই যে সোশ্যালাইজেশন কনসেপ্ট, এই সোশ্যালাইজেশন কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে একটা লাইফ লাইফ লং কনসেপ্ট। অর্থাৎ সোশ্যালাইজেশন যদি সোসাইটির নর্মস, ভ্যালুজ, রুলস, রেগুলেশন সম্পর্কে জানা হয়, তাহলে সেই জানাটা আসলে লাইফ লং। এটা কোনো একটা নির্দিষ্ট বয়সে থেমে যায় না, এটা সারা জীবন থেকেই চলতে থাকে। এটা জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা আসলে এই কাজটা করতে থাকি। আমি জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কথাটা বললাম কেন, তোমরা একটুখানি খেয়াল করলে দেখতে পারবা যে তুমি যদি কখনো কোনো মৃত্যু শয্যায় শায়ী কোনো মানুষের কাছে থেকেছো, যদি সে ফিল করে যে সে আসলে মারা যাচ্ছে, তখন সে কি করবে? বিং মুসলিম সে কি করে আসলে, তো কারোর কোনো ধারণা আছে? নামাজ পড়বে, জিকির করবে। নামাজ পড়া, জিকির করা তো আরো আগের কাজ। স্যার তওবা করো, স্যার তওবা করবে। তওবা করাও আরো আগের কাজ। জি স্যার, তওবা করবে, তওবা করবে। সেটাও আরো আগের কাজ। দোয়া চিন্তা করো পড়া শুরু এরকম, করবে। চিন্তা করো এরকম যে সে স্যার মৃত্যু সবার স্যার কাছে ভুল মাপ থেকে সরে চাবে। আসবে। স্যার ও হচ্ছে স্যার স্যার দিশেহারা হয়ে যাবে। সে না যদি স্যার, সবার কাছ থেকে মাপ চেয়ে নেবে। তার যদি যে জ্ঞান থাকে, সে যদি রিয়েলাইজ করতে পারে, তাহলে সে ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে সে তার জায়গাটা সে শেষ করবে। জি স্যার, সো জি স্যার। এটা এটা আমাদের লার্নিং, এটা আমাদের সোশ্যাল লার্নিং। তোমরা যেগুলো বললে সেগুলো করবে, সেগুলো আরো আগের কাজ সে করবে। আর আমি যদি জন্মের পর পর লার্নিং এর কথা বলি, তাহলে জন্মের পর পর লার্নিং এর জায়গাটা কি, যে আমি তোমাদের হয়তো অন্য কোনো জায়গা বলেছি যে জন্মের পরপরই একটা শিশু, সে মানব শিশু এই পৃথিবীতে আসছে, সেই পৃথিবীর কিছুই জানে না। এখন তার খাবার প্রয়োজন, খাবারের প্রয়োজনে তাকে এখন মায়ের ব্রেস্ট সাক করতে হয়। এই ব্রেস্ট সাক করাটা কিন্তু মা তাকে শেখায় যে কিভাবে করতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত সে প্রপারলি শিখে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে ব্রেস্ট মিল্ক যেটা, সেটা সে নিতে পারে না। সো সেটাও কিন্তু একটা সোশ্যালাইজেশন। সেজন্য আমরা বলি যে এই সোশ্যালাইজেশনটা আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত মানুষ নতুন নতুন শিখে, নতুন নতুন প্র্যাকটিস করে। সো নো ইন্ডিভিজুয়ালস আর ইমিউন ফ্রম দ্য রিয়াকশনস অফ আদার্স অ্যারাউন্ড দেম, হুইচ ইনফ্লুয়েন্স অ্যান্ড মডিফাই দেয়ার বিহেভিয়ার এট অল ফেজেস অফ দ্য লাইফ প্রসেস। অর্থাৎ কোনো মানুষই, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে কোনো মানুষই, একজন মানুষ যদি তার ব্যাপারে কোনো নেগেটিভ পজিটিভ রেসপন্স দেয়, সেই নেগেটিভ পজিটিভ রেসপন্সটা সে না নিয়ে থাকে, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কম আছে। অর্থাৎ আমরা অনেক সময় অন্যের রিয়াকশন, অন্যের রেসপন্সেস এর কারণে নিজেদেরকে মডিফাই করি। সো দিস ইজ সোশ্যাল অর্ডার। কারোর কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় স্যার। না স্যার, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন এখানে দুটো কনসেপ্টের আলোচনা করবো। একটা হচ্ছে এজেন্সি এবং স্ট্রাকচার। স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচারের আলোচনাটা আমরা আগেই করে এসেছি। এজেন্সি, এই এজেন্সি শব্দটা হয়তো তোমাদের কাছে পরিচিত, কিন্তু আমরা সোশিওলজিক্যালি যে অর্থে এজেন্সিটাকে ব্যবহার করতেছি, তোমরা সেই অর্থে পরিচিত না। তোমাদের কাছে এজেন্সির কোনো অর্থ আছে? এজেন্সি মানে কি তোমাদের জানা আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ এজেন্সি? বলতে পারবা কেউ? একটা বিড়িতে হ্যাঁ, না স্যার, বলতে পারছি না। আমি বলছি যে এজেন্সি শব্দটার অর্থটা কি তোমাদের কাছে, তোমরা কি জানো আসলে এজেন্সি বলতে কি বুঝি? অর্গানাইজেশন, সংস্থা সংস্থা। সংস্থা। এটাই স্যার হচ্ছে যে আমরা, এজেন্সি ইজ দ্য টাইপ অফ ইনস্টিটিউশন যারা হচ্ছে স্যার আমাদের কমিউনিকেশনের মাঝে থার্ড পার্টি হিসেবে স্যার কাজ ঠিক আছে, করে। ঠিক আছে, আই গট ইট। মানে যেটা আমি এটাই প্রত্যাশা করেছিলাম, যে আমরা সাধারণ মানুষ হিসাবে এজেন্সি বলতে আসলে সেটাই বুঝি। হ্যাঁ, কিন্তু সোশিওলজিতে এজেন্সি শব্দের অর্থটা ভিন্ন। সোশিওলজিতে আমরা এজেন্সি শব্দের অর্থটা মিন করি হচ্ছে যে একজন মানুষের ডিসিশন মেকিং পাওয়ার,
তোমার আমার ডিসিশন মেকিং পাওয়ার যেটা, সেটা হচ্ছে এজেন্সি। এই তোমার আমার ডিসিশন মেকিং পাওয়ার এজেন্সি, এটা কি জন্মগত নাকি চর্চাগত? এটা আসলে চর্চাগত। অর্থাৎ এটা মানুষ জন্মগতভাবে নিয়ে আসে না, এটা মানুষ সমাজে বসবাস করে প্র্যাকটিস করার মাধ্যমে সে এটা লার্ন করে। সো আমরা যদি এরকম করে বলার চেষ্টা করি যে মানুষ সমাজে বসবাস করে সে যা কিছু করে সেটা আসলে সে বোধহয় স্বাধীনভাবে করতে পারে, বা তার এই কাজগুলো, সে যে কাজগুলো করে সেই কাজগুলো করার পেছনে কোনো না কোনো শক্তি তাকে ফোর্স করে, কোনটা আসলে সত্য? একটা আমি বলছি যে মানুষ সমাজে বসবাস করে যে কাজগুলো করে সেগুলো সে স্বাধীনভাবে করে, স্বাধীন সত্তাই করে, কেউ তাকে ইনফ্লুয়েন্স করে না। আর আরেকটা হচ্ছে যে এই কাজগুলো করার জন্য কেউ তাকে রেগুলেট করে। কোনটা আসলে সত্য বলতে পারবা তোমরা? আমার প্রশ্নটা পরিষ্কার? স্যার কথা বেজে বেজে আসতেছে। আমি বললাম যে আমার প্রশ্নটা কি পরিষ্কার, যে মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কি আমরা স্বাধীনভাবে করি, নাকি আমরা সেই কাজগুলো কারোর দিয়ে রেগুলেটেড হয়ে, নিয়ন্ত্রিত হয়ে আমরা করি? স্যার নিয়ন্ত্রিত হয়ে পড়ে। নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হয়ে হয়ে করি। করি। এটা এটা খুবই এক্সেলেন্ট একটা উত্তর আমি পাইলাম, নিয়ন্ত্রিত হয়ে করি। কারণ হচ্ছে কি, যে আমরা দেখি যে যদিও ব্যতিক্রম ঘটতেছে, কিন্তু আমরা মোটা দাগে, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, সেটা আমার লাইফকে আসলে নির্ধারিত করতেছে। আমি ইউরোপে জন্মগ্রহণ করলে আমার একরকম ফিউচার হতে পারতো, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমার আরেক রকম ফিউচার। আমি নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে আমার একরকম ফিউচার, আমি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে একরকম ফিউচার। আমি উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে একরকম ফিউচার, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার, যদিও ব্যতিক্রম আছে। তো আমরা বলছি ফর এক্সাম্পল ডিটারমিনিস্টিক ফ্রেমওয়ার্ক, অর্থাৎ যেটা হচ্ছে যে আমি বলছি যে আমি আমার ফিউচার কি হবে সেটা আসলে নির্ধারিত, would predict that where an individual ends up life in life is significantly if not entirely, এই কথাটা আমি বললাম যে significantly if not entirely, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু পুরোপুরি না, influenced by the position into which he or she is born, অর্থাৎ আমি কোথায় জন্মগ্রহণ করেছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমার ফিউচারটাকে নির্ধারণ করে। যদিও আমরা বলতে পারি যে পুরোপুরি নির্ধারণ করে না, কিছুটা তো ব্যতিক্রম আছে অবশ্যই, কিন্তু সিগনিফিকেন্টলি সেটা আমাদেরকে পরিবর্তিত করে। সো তার মানে হচ্ছে কি, যে এই যে এজেন্সি যদি হয় আমার ডিসিশন মেকিং পাওয়ার, এবং স্ট্রাকচারের ধারণা যদি আমাদের থাকে যে সোশ্যাল রুলস, রেগুলেশন, নর্মস, ভ্যালুস, তাহলে আমি আসলে কোন সোসাইটির ভেতরে বড় হয়েছি, সেই সোসাইটি আমাকে কিভাবে শিক্ষা দিয়েছে, সেই অনুযায়ী আমার আসলে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা তৈরি হয়। সো the sociological imagination can be quite deterministic in that it pushes us to see that in many ways the lives of individuals are quite determined by their social roles, gender, race and class, অর্থাৎ আমি ব্যক্তি মানুষ হিসেবে আমি কি করতে পারবো সেটা আমার সোশ্যাল রোল, অর্থাৎ সোসাইটি আমাকে যে রোল দিয়েছে সেটা অনুযায়ী নির্ধারিত হবে। আমার জেন্ডারটা কি সেই জেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে, আমার রেসটা কি সেটা অনুযায়ী নির্ধারিত হবে, আমার কোন ধরনের সোশ্যাল ক্লাস আমি বিলং করি সেটা অনুযায়ী নির্ধারিত হবে। যদিও তার ব্যতিক্রম আছে, সেজন্য আমরা বলছি yet we would want you to take away the lesson that individuals are trapped or controlled like puppets, পুরোপুরি হয়তো কন্ট্রোল না, পুরোপুরি হয়তো আমরা পাপেটের মতন বিহেভ করি না, কিন্তু মোটা দাগে আমাদের লাইফ হচ্ছে যে বিভিন্ন রকমের সোশ্যাল ফেনোমেনন দিয়ে গভর্ন হয়, অর্থাৎ আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা মোটামুটি পূর্ব নির্ধারিত, উইথ ফিউ এক্সেপশনস। সেটাই হচ্ছে আমাদের এজেন্সি অ্যান্ড স্ট্রাকচারের মূল আলোচনা। এই সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও আছে, যদি দেখতে চাও ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। আমরা আমাদের ফাইনাল যে কনসেপ্ট আলোচনা করব সেই কনসেপ্টটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ। যেই সোশ্যাল চেঞ্জের আলোচনাটা ইতিমধ্যে হয়তো স্ক্যাটার্ড হইতে এসছে। সোশ্যাল চেঞ্জ বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে? ওভার দ্য পিরিয়ড অফ টাইম সোসাইটি কি থেমে থাকে, না সোসাইটি পরিবর্তিত হয়? পরিবর্তিত হয়। মানে আমরা, এটা আমাদের কাছে খুবই পরিষ্কার
এবং তুলনামূলকভাবে সহজ, যে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দেখি যে সোসাইটি পরিবর্তন হয়। তো যখন আমি বলি যে সোসাইটি পরিবর্তন হয়, তখন আমার ধারণাটা কি রকম আসলে? সোসাইটি তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সোসাইটি কি দেখা যায়? সোসাইটি কি মেজার করা যায়? না স্যার। তাহলে আমি সোসাইটি পরিবর্তন হয় এটা আমি কি দিয়ে বুঝতে পারি? আমি কি এই বিল্ডিং উঠতেছে, বিল্ডিং পাল্টাচ্ছে, এটা দিয়ে সোসাইটির পরিবর্তন বুঝবো, নাকি আসলে অন্য কোনো কিছু দিয়ে পরিবর্তন? সোশিওলজির অ্যাকচুয়ালি সংজ্ঞা আমরা আলোচনা সমাজে করিনি। মানুষের চালচলন সবকিছু দেখে। এক্স্যাক্টলি, সোশিওলজির সংজ্ঞা আমরা আলোচনা করিনি এখনো। এই এই কনসেপ্ট গুলো দিয়ে আমরা সোশিওলজি বোঝার চেষ্টা করতেছি। কিন্তু সোশিওলজিতে সমাজে বসবাসরত মানুষের মধ্যে অ্যাকশন এবং ইন্টারাকশন নিয়ে গবেষণা করে, সেটা তো আমরা জেনেছি, তাই না? অর্থাৎ সমাজে অবস্থিত দুইজন মানুষ হলে একটা গ্রুপ হয়, সেই গ্রুপের মধ্যে একজন মানুষ অন্যজনের সাথে কিভাবে অ্যাকশন এবং ইন্টারাকশন করে, সেটা হচ্ছে সোশিওলজির একটা কোর বিজনেস। তো যদি তাই হয়, তাহলে আমরা যখন সোশ্যাল চেঞ্জ বলবো, তাহলে ওই সোশ্যাল চেঞ্জটা আমরা দেখবো হচ্ছে যে ওই মানুষের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন এবং রিলেশনশিপটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা দেখাই হচ্ছে আমার সোশ্যাল চেঞ্জের কাজ। অর্থাৎ পরিবারের যদি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পরিবারের এখন থেকে বাংলাদেশের সমাজে 50 বছর আগে যে পরিবার ছিল, এখন কি সেই পরিবার আছে? আগে কি না স্যার। ধরনের আগে কি ধরনের পরিবার ছিল, আর এখন কি ধরনের পরিবার? এর আগে যৌথ পরিবার বেশি ছিল, এখন একক একক পরিবার আগে বেশি। সবাই একসাথে থাকতো, এখন এই একা যৌথ একা। এই যৌথ পরিবার থাকার কারণে পরিবার যে রোল পালন করতো, সেই পরিবার সেই রোল কি এখন একক পরিবার পালন করতে পারে? না না স্যার। স্যার। তাহলে এখন সেই সেই একক পরিবারের সেই রোল গুলো কারা পালন করতেছে? নিশ্চয়ই অন্যান্য সামাজিক ইনস্টিটিউশন। জি স্যার। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। যেমন এখন মনে করো জি যে স্যার। আমাদের আরবান শহরে তৈরি হয়ে গেছে যে বাচ্চাটা 2 বছর হওয়ার পর পরই ডে কেয়ারে পাঠিয়ে দিচ্ছে, তাই না? জি জি স্যার। স্যার। ডে কেয়ারে পাঠিয়ে দিয়ে সেখানে সে লালন পালন হচ্ছে। কিন্তু এটা যদি যৌথ পরিবার হতো, তাহলে এই বাচ্চাটা কার কাছে থাকতো? দাদির কাছে বা নানির কাছে, দাদার কাছে বা দাদার ফুফুর আছে, কাছে, নানা নানি। ফুফু বা পরিবারের অন্যান্য বড় ভাই বোন তাদের কাছে থাকতো, তাই না? তো এই তাহলে এই মাইন্ড এই ঘনা। এই 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 পরিবর্তনটাই হচ্ছে আমরা সোশ্যাল চেঞ্জের মাধ্যমে বুঝতে চাই। অর্থাৎ সোসাইটি থেমে থাকে না, কিন্তু সোসাইটিতে পরিবর্তন হয়, সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এই মানুষে মানুষের মধ্যে যে ইন্টারাকশন, মানুষে মানুষের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা পরিবর্তন হয়েছে। দ্যাট ট্রান্সফর্ম কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন। অর্থাৎ এই ইন্টারাকশন এবং এই রিলেশনশিপের কারণেই আমার সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে পরিবর্তন আসছে। পরিবারের যে রোল, সেই রোলের পরিবর্তন আসছে। সো এই রোলটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কখনো কখনো কোনো কোনো সোসাইটিতে আমরা খুব ফাস্টার দেখি, কখনো কখনো কোনো কোনো সোসাইটিতে আমরা একটু স্লোয়ার দেখি। অর্থাৎ এই পরিবর্তনটা এখন কিভাবে হয় আসলে, সেই প্রশ্নটা যদি আমরা একটু করি, যে পরিবর্তনটা তো আমরা বোঝার চেষ্টা করলাম, কিন্তু এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি কিসের কারণে এই পরিবর্তনটা হয়, সে উত্তর কি দিতে পারবে তোমরা? প্রযুক্তি। প্রযুক্তি। এক্সিলেন্ট, প্রযুক্তি একটা বড় কারণ। আর কিছু? স্যার নগরায়ন। নগরায়ন। নগরায়ন নগরায়ন একটা কারণ। আচ্ছা, ঠিক আছে, আর কিছু? মানুষ দিন দিন আপডেটেড হচ্ছে, কিভাবে হচ্ছে? এই প্রযুক্তির সাথে। ইন্টারনেট একটা কারণ। সেটা সেটা প্রযুক্তির মধ্যেই ফেলতে পারো। অর্থাৎ আমরা এইখানে এমন একটা বিষয় চিন্তা করি সবার আগে, প্রযুক্তিতে যাওয়ার আগে। একটা গ্রাম আর একটা গ্রামের সাথে কম্পেয়ার করব, যে একটা গ্রামের পরিবর্তন হচ্ছে কিনা, অর্থাৎ ওই গ্রামের সোশ্যাল চেঞ্জ হচ্ছে কিনা, সেটা বোঝার চেষ্টা করব। যে এরকম একটা কাল্পনিক জায়গা আমি চিন্তা করি, যে একটা গ্রাম, যেই গ্রামের সাথে আশেপাশের কোনো গ্রামের কোনো রকম ভাবে কোনো কিছুতে ইন্টারাকশনের প্রয়োজন পড়তেছে না, এই গ্রামটা কি পরিবর্তিত হবে? না স্যার। আমরা এই গ্রামটাকে বলবো হচ্ছে একটা ক্লোজ ভিলেজ। যদি আমি সেটাকে সোসাইটির সাথে তুলনা করি, তাহলে এটা হবে একটা ক্লোজ সোসাইটি। অর্থাৎ যেই সোসাইটিতে বাইরের কারোর অ্যাক্সেস নাই। হতে পারে এরকমের। স্যার মঙ্গোলিয়া।
না, মঙ্গোলিয়ার দরকার নেই আমার এখানে। আমি এক্সাম্পলটা দিব, দেশের বাইরে যাওয়ার দরকার নাই। আর আরেকটা সোসাইটি হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে যে ওপেন সোসাইটি, অর্থাৎ যেই সোসাইটি বা যেই ভিলেজের সাথে সচরাচর দৈনন্দিন বিভিন্ন কারণে অন্যান্য কোনো গ্রামবাসী বা অন্যান্য কোনো শহরবাসীর ইন্টারাকশন হয়। অর্থাৎ মানুষ প্রথমত এই যে পরিবর্তনের কথা আমরা বলছি, এই পরিবর্তনটা সে শিখে আরেকজন মানুষের কাছ থেকে, তাই না? জি সেই স্যার। মানুষটা যদি ভিন্ন একটা কনটেক্সট থেকে আসে, তাহলে সে একটা ভিন্ন রুলস রেগুলেশনস নর্মস ভ্যালুস নিয়ে আসে, তখন তার সাথে ইন্টারাকশনের মাধ্যমে সে শিখে। অর্থাৎ সেই জন্য আমরা বলছি যে সোশ্যাল চেঞ্জ ক্যান ইভলভ ইন এ নাম্বার অফ ওয়েজ। একটা হচ্ছে যে ইনক্লুডিং কন্টাক্ট উইথ আদার সোসাইটিজ, অর্থাৎ তোমার যে সোসাইটি সেই সোসাইটি যদি অন্য কোনো সোসাইটির কন্ট্যাক্টে না আসে, তাহলে কোনোদিনও সে কিন্তু পরিবর্তন হবে না, এটা নিশ্চিত। যেটাকে আমরা বলছি হচ্ছে ডিফিউশন। ডিফিউশন মানে বুঝো? না স্যার। ফিউশন 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 বুঝো? ফিউশন স্যার কোনো কিছু মিক্সচার। মিক্সার। এই মিক্সারের মাধ্যমে আসলে কি হচ্ছে? নতুন কিছু প্রডিউস হচ্ছে। জি স্যার। কোক স্টুডিওর গান শোনো না? জি স্যার, শুনি শুনি। কোক স্টুডিওর গানটা কি ফিউশন? জি স্যার। আগের আগের ফর্মের থেকে বর্তমান ফর্মটা অ্যাবসলিউটলি কি চেঞ্জ, আলাদা স্যার। তাই না? তো তাহলে এইখানে কি একটা ফর্ম আছে না দুইটা ফর্ম আছে? দুইটা তো এইটাই হচ্ছে যে ডিফিউশন করা মানে হচ্ছে যে একজনের সাথে আরেকজনের ইন্টারাকশনের মাধ্যমে ছড়িয়ে দেয়া। অর্থাৎ আমার কালচারের সাথে তোমার কালচারের যখন ইন্টারাকশন হচ্ছে, তখন তুমি আমার কালচার থেকে কিছু অংশ ধারণ করো, আমি তোমার কালচার থেকে কিছু অংশ ধারণ করি। ভালোবাসার বন্ধন। এটা হচ্ছে পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা অনেকেই যেটা কথা বলেছো সেটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। ইয়েট টেকনোলজিক্যাল চেঞ্জ ইজ এ সিগনিফিক্যান্ট চেঞ্জ। টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে সোসাইটির ম্যাসিভ পরিবর্তন হয়। গত 50 বছরের যে টেকনোলজির পরিবর্তন, সেই পরিবর্তনে দেখো যে সোসাইটিটা কিভাবে পরিবর্তিত হয়েছে, মানুষের মধ্যে ইন্টারাকশনটা কিভাবে পরিবর্তন হয়েছে। মানুষ আগে তার আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখতো, বাবার কাছে টাকা চাইতে হলে চিঠি লেখা লাগতো। আর এখন বিকাশেই হয়ে কিভাবে? যায় স্যার। বিকাশে তো হয়ে যাচ্ছেই, বাবাকে একটা ফোন করে বলে অনলাইনে দিচ্ছি, টেক্সট করলেই হয়ে যাচ্ছে। বাবা আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে। আর আগে টাকা পাঠাইতে হলেও পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করা লাগতো, অর্থাৎ টাকাটা আসতেও সময় লাগতো। তো এই প্রযুক্তির বিকাশের ফলে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা কিন্তু মারাত্মক। প্রযুক্তির বিকাশের ফলে আমি এখন এই ঢাকা শহরে বসে দেখতে পাচ্ছি যে এখন নিউ ইয়র্কে কি হচ্ছে, এখন প্যারিসে কি হচ্ছে, এখন লন্ডনে কি হচ্ছে। এটা আমি কিসের কারণে দেখতে পাচ্ছি? প্রযুক্তির বিকাশের কারণে। এই প্রযুক্তির বিকাশের কারণে আমি এগুলো দেখতে পাচ্ছি বলেই আমিও নিউ ইয়র্কে যা হচ্ছে সেটা আমি এখানে ফলো করতে চাই। সো প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে চেঞ্জেস ইন দা ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি জানো? ইকোসিস্টেমের মানে জানো? তোমরা জানো হোয়াট ইজ ইকোসিস্টেম? কোনো ধারণা আছে? স্যার ইকো সিস্টেম তো একটা সাউন্ড সিস্টেম না? সাউন্ড শব্দ সিস্টেম? তরঙ্গ সিস্টেম না, না স্যার? শব্দ তরঙ্গ। এটা একটা পরিবেশের সিস্টেম। কি পরিবেশের সিস্টেমটা কি বলো তো? বুঝতে পারি না। মানে ইকোসিস্টেম ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিবেশের সিস্টেম। অর্থাৎ একটা পরিবেশের মধ্যে কতগুলো লিভিং অর্গানিজম থাকে, কতগুলো লিভিং বিইং থাকে। এই লিভিং বিইংটা একজন আরেকজনের সাথে সম্পর্কিত থাকে। আমরা ইকোসিস্টেম বলতে তোমাদের ছোটবেলায় বিজ্ঞানে পড়ার কথা, সমাজ বিজ্ঞানে বা বায়োলজিক্যাল বিজ্ঞানে একটা পুকুরের উদাহরণ দিতাম, যে পুকুরের মধ্যে ছোট মাছ আছে, বড় মাছ আছে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ আছে। এরা একজন আরেকজনের উপরে কিভাবে নির্ভরশীল, একজনের খাবার আরেকজনের কাছ থেকে কিভাবে আসে। অর্থাৎ ওই ছোট ওই ছো- ওই ছোট মাছ
খেয়ে ফেলে, মানুষ আবার সেই বড় মাছটাকে খেয়ে ফেলে। অর্থাৎ এই এই বড় মাছ খাইতে পরিবেশের আর বড় মাছ। এই পরিবেশের মধ্যে যে বিভিন্ন লিভিং অর্গানিজম গুলো আছে, সেই লিভিং অর্গানিজম গুলো ফাংশনালি একজন আরেকজনের সাথে হচ্ছে সম্পর্কিত। তো এই সম্পর্কের মধ্যে যদি আমরা কোন রকমের পরিবর্তন ঘটে, দেখা যাচ্ছে যে যদি আমার, মনে করো যে আমি আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই না? তো এই ভাত উৎপন্ন হয় হচ্ছে ধানের মাধ্যমে। ধানের চাষটা যদি কোনো ক্রমে এফেক্টেড হয়, অর্থাৎ পানির সরবরাহ যদি ঘাটতি পড়ে, ধানের চাষ যদি না হয়, তখন মানুষ কি উৎপাদন করবে? গম উৎপাদন করবে। কারণ তোমরা জানো নিশ্চয়ই যে গম উৎপাদনে কম পানি লাগে ভাত, রাইসের তুলনায়, ধানের তুলনায়, নাকি? সেটা ধারণা আছে? গম কেন শীতকালে উৎপাদিত হয়? কারণ গমে পানির পরিমাণ কম লাগে। তো এখন যদি আমার এই ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে কোনো রকম পরিবর্তন হয়, যে পরিবর্তনের ফলে আমি রাইস প্রোডাকশন করতে পারতেছি না, আমার হুইট প্রোডাকশন করতে হচ্ছে, তাহলে তখন কি হবে? মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসবে না? তো এই খাদ্যাভ্যাসে পরিবর্তন আসলে তখন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। সো আমরা এই যে সোশ্যাল চেঞ্জ বুঝতে, যেটাকে বলছি যে ইন্টারাকশন, হিউম্যান ইন্টারাকশন এবং রিলেশনশিপের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তনের তিনটা কারণ আমরা মোটা দাগে আলোচনা করলাম। একটা হচ্ছে যে ডিফিউশন, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপলের সাথে আরেকটা গ্রুপ অফ পিপলের ইন্টারাকশন। আরেকটা হচ্ছে আমার ইকোসিস্টেমের মধ্যে পরিবর্তন। আর আরেকটা হচ্ছে যে টেকনোলজিক্যাল চেঞ্জের ফলে পরিবর্তন। এর পাশাপাশি আরেকটা পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। অর্থাৎ পপুলেশন গ্রোথ যদি কম বা বেশি হয়, তার সাথে কিন্তু আমার এই সোশ্যাল চেঞ্জ হয়, সেটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনো একটা জায়গা যদি পপুলেশন বেশি হয়ে যায়, তাহলে সেখানে মানুষের মানুষের মধ্যে ইন্টারাকশন, মানুষের মানুষের মধ্যে রিলেশনশিপ কেমন হবে? আবার যদি কোনো একটা সোসাইটিতে মানুষ খুব কম থাকে, যে উদাহরণটা আমি আগে দিতে চাচ্ছিলাম, যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যদি তুমি যাও, যেখানে মানুষের জনবসতি, জনঘনবসতি খুবই কম, তাই না? 1 মাইল গেলে হয়তো কয়েকটা বাড়ি দেখা যাবে। তো সেখানে মানুষের মধ্যে ইন্টারাকশনটা কেমন, সেটা হচ্ছে আমার এই পপুলেশন চেঞ্জের কারণ। সো সোশ্যাল চেঞ্জ ইজ অলসো স্পার্ড বাই আইডিওলজিক্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল মুভমেন্ট। রাজনৈতিক মুভমেন্ট বলো, অর্থনৈতিক পরিবর্তন বলো, এবং আদর্শগত পরিবর্তন বলো, শিক্ষার মাধ্যমে মানুষের যে আদর্শগত পরিবর্তন হয়, সেই আদর্শগত পরিবর্তনের মাধ্যমেও আমাদের সোশ্যাল চেঞ্জ হয়। তো এই হচ্ছে যে আমাদের সোশ্যাল চেঞ্জ, এবং সোশ্যাল চেঞ্জ কোন কোন মাধ্যম দিয়ে হয় সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। যদি কারোর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আপাতত আমাদের আলোচনাটা এখানেই শেষ করতে পারি। আমি যেটা বলেছিলাম যে এই সোশ্যাল চেঞ্জ, এজেন্সি অ্যান্ড স্ট্রাকচার, সোশ্যাল অর্ডার, সোশ্যাল কনস্ট্রাকশন, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশন, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এই কোর কনসেপ্ট গুলো থেকেই আমরা আমাদের মিড টার্মটা দিব। প্রত্যেকটা কোর কনসেপ্ট সম্পর্কে আমি স্লাইডে আছে, আমার আলোচনা আছে। এই আলোচনাগুলোর উপরে ভিত্তি করে তোমাদের কনসেপচুয়াল জায়গা যদি পরিবর্তন থাকে, তাহলে পরীক্ষা দিতে কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্ন আমি বলতে পারবো না তোমার। এইটুকুই আমি শুধু বলতে পারবো যে তোমার কোশ্চেনের উত্তর লেখার জন্য প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা দরকার, মুখস্থ করা না। কারণ আমি তোমাদেরকে এক একটা কনসেপ্ট দীর্ঘক্ষণ ধরে কিন্তু এক্সপ্লেইন করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমি যেভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, সেইভাবেই আসলে তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হবে। স্যার কয়টা থাকবে আর অ্যান্সার করতে হবে কয়টা? প্রশ্ন তো তোমাদের বোধহয় 2টা প্রশ্ন আছে, দুটোর থেকে একটা লিখতে হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে আবার ABC আছে। টোটাল মার্কস কত তাহলে? 30। পরীক্ষার ডিউরেশন বলছে তোমাদের কত, আমি আমি ঠিক জানি না। স্যার 1 ঘন্টা। 1 ঘন্টায় কি 2 পার্ট স্যার মিলায়? জি স্যার, 2 পার্ট মিলে 1 ঘন্টা। সো প্রশ্ন নম্বর যাই থাক, সময়টাকে মাথায় রাখতে হবে, কারণ আধা ঘন্টার মধ্যে তাহলে তোমাকে 3টা প্রশ্ন লিখতে হবে।
বুঝতেই পারছো তাহলে তুমি কতটা ডেপথে তুমি যেতে পারবা। যদি 1 ঘন্টা পরীক্ষা হয় তাহলে 1 ঘন্টার মধ্যে 30 মিনিট হচ্ছে হিস্ট্রি, 30 মিনিট হচ্ছে সোশিয়োলজি। সেই 30 মিনিটের জন্য তোমার 2টা প্রশ্ন আছে, 2টো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা এই 2টো প্রশ্নের প্রত্যেকটারই আবার ABC অর্থাৎ 3টা অংশ আছে। স্যার মানে ABC তে প্রত্যেকটা 10 করে নম্বর? হ্যাঁ, 1 নম্বরে ধরা যাক ABC আছে, 2 নম্বরেও ধরা যাক ABC আছে। তুমি যদি 1 নম্বর লিখো তাহলে 1 নম্বরের ABC লিখতে হবে, তুমি যদি 2 নম্বর লিখো তাহলে 2 নম্বরের ABC লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তো এখন 10 নম্বর করে মানে আছে স্যার তার একটা প্রশ্ন লিখতে হবে? একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্নের মধ্যে 3টা অংশ আছে, 3টা অংশ, 2টো থেকে একটা লিখতে হবে, কিন্তু ওই একটার আবার 3টা অংশ আছে। স্যার আমরা 10 মার্কের জন্য কত পেজ লিখবো? বাবারে, কথা বলা বোঝার চেষ্টা করো, কয় পেজ তুমি লিখতে পারবে? আধা ঘন্টা সময় পাচ্ছ? স্যার প্রত্যেক আধা ঘন্টা নম্বরের জন্য 1 মিনিট বরাদ্দ। আধা ঘন্টা সময়ের জন্য কয় পেজ করে তুমি লিখতে পারবা? 10 মিনিটে কয় পৃষ্ঠা লিখতে পারবা? স্যার সর্বোচ্চ 1 থেকে 2 পৃষ্ঠা। তাহলে এখন এই প্রশ্ন আর করার কোনো মানে আছে? কয় পৃষ্ঠা লিখতে পারবা? না স্যার, মানে স্যার আমি মেন কনসেপ্টটা লিখে তারপরে একটু লিখলেই হবে না স্যার? তোমার টাইমের কনস্ট্যান্টটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রশ্ন দিয়েছি, কিন্তু তুমি তোমার প্রশ্ন যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে তুমি তোমার যে কনসেপচুয়াল জায়গা, আমি সব থেকে গুরুত্ব দিতে চাচ্ছি তোমার কনসেপচুয়াল জায়গাটা পরিষ্কার কিনা। এগুলো সবই কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো সোশিওলজিতে ক্লোজলি আমরা ব্যবহার করি। এখন তোমার এই কনসেপ্ট গুলোর জায়গা কতটা পরিষ্কার, প্রত্যেকটা কনসেপ্টের ধারণা তোমার কাছে কেমন, সেটাই আসলে মূল জায়গা। এটা লেখার জন্য তুমি সময় পাবে 10 মিনিট। 10 মিনিটে তুমি তোমার ধারণাগত জায়গা কতটুকু আহ পরিষ্কার করতে পারবে, সেটা তোমার পারফরমেন্স। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার কোশ্চেন কেমন আসতে পারে? মানে আমরা তো স্যার হ্যাঁ, একদিন স্লাইড করলাম স্যার, মানে স্লাইড গুলো দেখে দেখলাম, বাট কোনো আমাদের এক্সাম্পল কোশ্চেন ছিল না যে কোশ্চেন গুলা কেমন আসবে। তো একটু আমি যদি বলতেন তোমাদেরকে স্যার। আমি তোমাদেরকে বোঝাতেই পারতেছি না কথাটা, আসলে কিচ্ছু বোঝাতে পারতেছি না তোমাদের এই কথাটা, কারণ তোমাদের অভ্যাসটা হচ্ছে যে কোশ্চেন কোশ্চেন কোশ্চেন। আমি যদি তোমাকে এই মুহূর্তে কোশ্চেন করি যে হোয়াট ইজ সোশ্যাল অর্ডার, তুমি কি আমাকে এক্সপ্লেন করতে পারবে? বলো। না স্যার। তোমার আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার হয়েছে সোশ্যাল অর্ডারের? তুমি যদি আমাকে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার করতে পারো, তাহলে আমি বুঝবো যে না, তুমি সোশ্যাল অর্ডারের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। এখন আমি যদি দেখি যে আমার প্রশ্নটা, ধরা যাক যে এরকম একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ সোশ্যাল অর্ডার, তুমি কি করলা? তুমি এই স্লাইডটা মুখস্থ করে সেখানে বমি করে দিলা, হইলো কিছু? তোমাকে আমি বারবার করেই বলতেছি, আমি পড়ানোর সময় বলছি যে কনসেপ্টের ক্লারিফিকেশনটা তোমার নিজেকে ডেভেলপ করতে হবে। শুধু মুখস্থ করে পরীক্ষার হলে সেটাকে বমি করে নম্বর পাওয়ার মধ্যে কিচ্ছু যায় আসে না। আমি এখানে কতগুলো কনসেপ্ট পড়াইছি, প্রত্যেকটা কনসেপ্ট থেকে মোটা দাগে প্রশ্ন থাকবে, যেহেতু বুঝতেই পারতেছো 2টো প্রশ্ন, 2টো প্রশ্নের আবার 3টা অংশ, তার মানে 6টা জিনিস আমার লাগবে। তো 6টা জিনিস যদি লাগে, তাহলে এখন এখানে দেখো তো কয়টা জিনিস আছে: সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল কনস্ট্রাকশন 4, সোশ্যাল অর্ডার 5, সোশ্যাল চেঞ্জ 6। তাহলে প্রত্যেকটা কনসেপ্টই তোমার আছে, কিন্তু এখন তুমি যদি কনসেপ্ট গুলো যদি তোমার পরিষ্কার না থাকে, তাহলে এটা থাকা আর না থাকাতে তোমার পরীক্ষা ভালো আর মন্দের মধ্যে কোনো ফারাক তৈরি করবে না। জি স্যার, বুঝতে পারছি। আমার কথাটা বুঝতে পেরেছো? সো তোমার ধারণা নেওয়া দরকার যে কনসেপ্ট গুলো সম্পর্কে প্রপার আন্ডারস্ট্যান্ডিং, তা না হলে পরীক্ষা খারাপ হবে তোমাদের। খুবই কম সংখ্যক স্লাইড, তারপরেও তোমাদের পরীক্ষা খারাপ হবে, কারণ তোমাদের ওই কনসেপচুয়াল ধারণাটা তোমরা নেওয়ার চেষ্টা করো না, বিষয়টার ভেতরে ঢোকার তোমরা চেষ্টা করো নাই। আমি সবসময় যেটা দেখি বুঝি, তোমরা মুখস্থ স্যার করার দুই ধান্দায় দিন থাকো। ক্লাসে কনসেপচুয়াল ধারণা কিভাবে নিব? কেন আমি কি 3 দিনের ক্লাসে তোমাদেরকে কনসেপ্ট গুলো পরিষ্কার করতে চাইনি? জি স্যার, আমি করে কনসেপ্টটা দিয়েছেন। আমি কনসেপ্টটা তো বোঝাইছি, আমি তো স্যার ক্লাসরুমে পার্সিয়াল দেখেছি। মার্ক আছে? হ্যাঁ, তোমাদের কথাবার্তা আমি বুঝি না ভাই, পার্শিয়াল মার্কের জায়গা কি? এটা পার্সিয়াল কি মার্ক ম্যাথ?
এটা কি ম্যাথ? তোমাদের এই কথাগুলো কোথা থেকে যে আসে আমি বুঝি না। এটা কি ম্যাথমেটিক্স? এ প্লাস বি হোল স্কোয়ার মানে যদি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার না হয় তাহলে জিরো হয়, এটা কি ম্যাথমেটিক্স? তোমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায়, তোমরা শুধু নম্বরের কনসার্ন, তোমাদের লার্নিং এর কোনো কনসার্ন নেই। নম্বরের কনসার্ন থেকে একটু লার্নিং এর কনসার্নে আসো, লাইফটা ইজি হয়ে যাবে। আমি এই কথাটা তোমাদেরকে বলেছি ভাই। শিখতে চাই স্যার আমরা। তুমি যে বললা যে 2 দিনের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হবে না, তাহলে কি 2 বছর লাগবে? তুমি টাকা দিয়ে পড়তে এসেছো, তোমাকে আমি ক্লাসরুমে ফিজিক্যালি 2টো ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, আজকেও আমি জিজ্ঞেস করতেছি। এখন তুমি যদি না বুঝো, তুমি যদি প্রশ্ন আমাকে না করো, তাহলে তুমি 2 দিন কেন, তুমি তো 2 বছরে তোমার লার্নিং কমপ্লিট হবে না। তোমার তো স্লাইড শেয়ার করা আছে অনেক আগেই, তুমি কি পড়ছো? আমি পড়ানোর পরে তুমি পড়ছো? তুমি পড়ে তোমার কোথাও বুঝতে সমস্যা হয়েছে, তুমি কি আমাকে কোশ্চেন করেছো? তোমরা তো এই কাজগুলো কখনোই করো না, কারণ তোমরা ইউ আর রানিং আফটার দ্য মার্কস, নট ইউ আর রানিং আফটার আন্ডারস্ট্যান্ডিং সামথিং। মেমোরাইজ করবা, মেমোরাইজ করে পরীক্ষা দিতে চাইবা, এটা হচ্ছে তোমাদের প্যাটার্ন। বলো। না, আমি বলি যে তোমাদের এই এই নম্বরের পেছনে দৌড়ানো অভ্যাসটাই বাদ দিতে হবে। একদম সোজা ভাবে আমি বলি, তুমি যদি পড়ো, তুমি যদি তোমার কনসেপ্ট বুঝো, তোমার যদি সাবজেক্টের দখল তোমার উপরে থাকে, তুমি নম্বর অটোমেটিক্যালি পাবে। কিন্তু নম্বর পাওয়ার মানে কিন্তু এই না যে তুমি জানো, কিন্তু তুমি জানলে তুমি অবশ্যই নম্বর পাবে। তো তোমাদের মাইন্ডসেটের ভিতরে একটু পরিবর্তন আনা খুব জরুরি। স্যার আমাদের সিলেবাসটা যদি মিডের আরো কিছু আগে কমপ্লিট হতো তাহলে আমরা একটু সময় বেশি পাইতাম। আচ্ছা, সেটা ঠিক আছে, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। স্যার প্রেজেন্ট নিবেন? প্রেজেন্ট নিব না, কারণ নাকি প্রেজেন্ট তোমরা দিতে চাও? আপনার ইচ্ছা নেন স্যার। স্যার অ্যাটেন্ডেন্স। না, জি স্যার, অ্যাটেন্ডেন্স নিব প্রেজেন্ট না। দিতে চাই। অ্যাটেন্ডেন্সের কোনো দরকার নাই। মাত্র 36 জন স্যার, নেওয়ার দরকার নেই। কার লিভ নিচ্ছে মেবি। অ্যাটেন্ডেন্সের কোনো দরকার নাই। ধরে নাও যে আমি প্রত্যেককেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম আজকে, তাতে তোমাদের লাভ হলো? আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ ওই আবার সেই নম্বরের জায়গায় চলে আসলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আচ্ছা স্যার, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার।